আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ প্রার্থনা করছি মহান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আলিম পরীক্ষা 2026 পরীক্ষার্থী যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা আছো, আশা করি তোমরা খুব ভালো আছো এবং সাধ্যানুযায়ী পড়াশোনা করে নিজের পরীক্ষার প্রস্তুতিকে সামনের দিকে এগিয়ে নিচ্ছ। এবং তোমাদের এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি তোমাদের সাথে আছে এবং তোমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা অসুবিধা সব কিছুই হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি দেখবে ইনশাল্লাহ। এবং তোমাদের এক্সাম, তোমাদের ক্লাস, এই সমস্ত কিছু হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি সবসময় তোমাদের সাথে থেকে তোমাদেরকে সাপোর্ট দেবে ইনশাল্লাহ। তোমরা জানাবে তোমাদের কোন জায়গাতে সমস্যা আছে কিনা, বা অথবা তোমার বিশেষ কোনো সাবজেক্টে বিশেষ কোনো ক্লাস প্রয়োজন কিনা, অথবা আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোতে তোমাদের আরও বেশি কোনো সাবজেক্টের ক্লাস প্রয়োজন কিনা, এই সমস্ত জিনিসগুলো তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তোমরা সেইখানে জানাতে পারো ইনশাল্লাহ। আমরা আশা করি যে তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ ইনশাল্লাহ। আচ্ছা, সবাই যুক্ত হয়ে যাও খুব দ্রুত, এবং বন্ধুদেরকে মেনশন করো যারা এখনও যুক্ত হয়নি তারা যেন খুব দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যায়। আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। আমরা আজকে আলিম পরীক্ষা 2026 এইটার আমরা বাংলা প্রথম পত্রের ক্লাস করব। বাংলা প্রথম পত্রের আমাদের আজকে একটা পরীক্ষাও হয়ে গেল। আমরা গতদিন তোমাদেরকে বলেছিলাম প্রথম 7টা প্রবন্ধের আলোকে পরীক্ষা হবে, সেটার 20 MCQ 20 মার্কসের এমসিকিউ এর পরীক্ষা আজকে হলো, বাদ মাগরিব সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হলো। তো তোমরা সেইখানে কে কত নম্বর পেয়েছো এটা কমেন্টে জানিয়ে দাও, এবং এখানকার কোনো প্রশ্নে তোমাদের কোনো সমস্যা আছে কিনা অথবা কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমরা সেই বিষয়গুলো নিয়েও আজকে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আগামী দিনেও কিন্তু একই রকমভাবে আমাদের আগামী সোমবার যে ক্লাসটা হবে বাংলার, ওই ক্লাসেও কিন্তু আমরা আরও পরীক্ষা রাখবো ইনশাল্লাহ। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের যেই ক্লাসের বিষয় আমরা সেইখানে যাই ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আমাদের গতদিনের যেই পাঠ ছিল সেইখানে আমরা তোমাদেরকে 7টা গল্প তোমাদের পড়ে আসতে বলেছিলাম। প্রথম থেকে যে 7টা গল্প আছে, অর্থাৎ তোমার বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, কারবালার প্রান্তর, অপরিচিতা, সাহিত্যে খেলা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, এই 7টা প্রবন্ধ আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম এবং সেইখান থেকে তোমাদের আজকে পরীক্ষা হয়েছে। বিগত কয়েক বছর এর প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এই 7টা যে টপিক আছে, এই 7টা গল্পের মধ্যে 3টা গল্প থেকে মাস্ট প্রশ্ন এসেছে, সেটা হোক সংক্ষিপ্ত সিলেবাস কিংবা বড় সিলেবাস। সংক্ষিপ্ত সিলেবাসে হোক কিংবা তার আগের বড় সিলেবাসে হোক, সবটাই তোমার কাছে এই 3টা টপিক থেকে 3টা অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। সেই 3টা প্রবন্ধ নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই 3টা প্রবন্ধ থেকেই সামনে প্রশ্ন আসবে বলে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ। এবং এই 3টাকে ফোকাস রেখে আমরা সামনের দিকে আগাবো। সেই সাথে আমরা অন্যান্য যে প্রবন্ধগুলো আছে আমরা সেগুলো পড়বো ইনশাল্লাহ। তো আমরা মোটা দাগে বলতে পারি যে আজকে আমরা 3টা প্রবন্ধ পড়বো, এই 3টা থেকে আমরা 2টা অবশ্যই পাবো ইনশাল্লাহ। 2টা সৃজনশীল লেখার জন্য আমরা এই 3টা প্রবন্ধ পড়লে আশা করা যায় এখান থেকে একটা ভালো মার্কস তোলা যাবে। তার মধ্যে প্রথমে আছে হলো কারবালার প্রান্তর। কারবালার প্রান্তর আমরা জানি যেটা মীর মোশাররফ হোসেনের লেখা। এইখানে কারবালার প্রান্তরের যে প্রবন্ধটা আছে সেইখান থেকে প্রত্যেক বছরেই প্রশ্ন এসেছে। ওই জায়গা থেকে আমরা বলতে পারি যে এইটা আমাদের জন্য বেশ একটা ইম্পর্টেন্ট প্রবন্ধ হবে আর কি। এরপরে 2 নম্বরে আছে বিলাসী প্রবন্ধ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এবং এইটাও বিগত কয়েক বছরে প্রত্যেকবার এসেছে। এই জায়গা থেকে আমরা বলতে পারি এইটাও আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপরে আছে অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। বিলাসী এবং অপরিচিতা এই 2টা প্রবন্ধের যে কোনো একটা থেকে একটা সিকিউ আমরা বলতে পারি এটা কনফার্ম আসবেই ইনশাল্লাহ। এখান থেকে একটা আসেই, আর কারবালার প্রান্তর থেকে কখনো বাদ যায় না। সব কিছু মিলিয়ে আমরা যদি এই 3টা প্রবন্ধ ভালো মতো পড়ি, আশা করা যায় যে এই 3টা প্রবন্ধ থেকে আমরা 2টা সিকিউ বা 2টা সৃজনশীল প্রশ্ন আমরা লিখতে পারবো ইনশাল্লাহ। তো
তো তোমাদের এই 3টা প্রবন্ধ পড়া আছে কিনা একটু মন্তব্য অপশানে কমেন্টে আমাদেরকে জানাও যে 3টাই তোমাদের পড়া আছে কিনা। শুধু হ্যাঁ না হ্যাঁ না লিখো তাহলেই হবে, শুধু হ্যাঁ অথবা না লিখলেই হবে। তোমাদের কারবালার প্রান্তর, বিলাসী এবং অপরিচিতা এই 3টা প্রবন্ধ তোমাদের একবার বা 2বার পড়া আছে কিনা এটা একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সেখান থেকে আমাদের পাঠদান করাটাও সহজ হবে ইনশাআল্লাহ। এবং যদি তোমরা এখানে 2-1বার পড়ে থাকো তাহলে আমি ওরকমভাবে পড়াবো, আর যদি একবারও পড়ে না থাকো সেই ক্ষেত্রে আমি একটু বিস্তারিতভাবে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মরিয়ম আক্তার, রিমা, তারপরে এমডি আরাফাত, মারুফ, তারপরে জহির, তোমরা যারা দেখছো তারা একটু মন্তব্য করে জানাও যে তোমাদের এই 3টা প্রবন্ধ একবার হলেও শেষ করা আছে কিনা পড়ে, একবার হলেও পড়ে শেষ করা আছে কিনা। আচ্ছা, অনেকের পড়া আছে আবার অনেকের পড়া নেই। তো যাদের পড়া নেই ভাই তারা অবশ্যই এই 3টা প্রবন্ধ ভালো মতো পড়ে নেবে এবং ভালো মতো পড়ে এখান থেকে তোমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট লাইন মনে হয় সেগুলোকে দাগাবে, সেগুলো দাগানোর পর সেইখানটাই মুখস্থ করার চেষ্টা করবে। আশা করি তোমরা এরকমভাবে পড়লে তোমাদের জন্য ভালো কিছু হবে। আমরা সামনের দিকে যাই, আমরা সরাসরি প্রবন্ধে যাব এবং প্রবন্ধে গিয়ে সেই প্রবন্ধের মূল ভাবটা আমি শুরুতে বলে নেব। মূল ভাব বলার পরে সেখানকার গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি বলবো। এই জন্য তোমরা সবাই খাতা কলম এবং বই নিয়ে বসবে, খাতা কলম এবং সাথে বইটা অবশ্যই রাখবে। আমি বই থেকে কিছু কিছু লাইন তোমাদেরকে দাগিয়ে দেব, যে লাইনটা তোমরা পড়লে আশা করা যায় যে সেখান থেকেই এমসিকিউ বা তোমাদের জন্য সিকিউ লেখাটা সুবিধা হবে। আমরা প্রথমেই যেই প্রবন্ধ নিয়ে আলোচনা করব, যে প্রবন্ধটা আমরা পড়ব সেটা হচ্ছে কারবালার প্রান্তর, মীর মোশাররফ হোসেন। আমরা প্রথমে এইটাই পড়ার চেষ্টা করব। যদি আমরা প্রথমে একটু লেখক পরিচিতির দিকে তাকাই, আমরা শুরুতে একটু লেখক পরিচিতি নিয়ে কিছু কথাবার্তা বলি। বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে লেখক পরিচিতি থেকে ওই রকম উল্লেখযোগ্য কোনো প্রশ্ন আসেনি, তবে লেখক পরিচিতি পড়তে হয়, তার কারণ যে এইখান থেকে 2-1টা প্রশ্ন চলেও আসতে পারে, বলা যায় না। সবচাইতে বড় কথা হচ্ছে যে আমরা যখন আলেম পরীক্ষাটা শেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব, তখন কিন্তু এই লেখক পরিচিতি থেকে অসংখ্য প্রশ্ন আসবে। এজন্য এখন থেকে যদি এটা আমরা পড়ে রাখি তাহলে আমাদের জন্য বেশ অনেক উপকার হবে আর কি। এখন আমাদের চলছে হলো সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর, এরপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, জুনের দিকে পরীক্ষা হতে পারে। মোটামুটি এখনও 7 থেকে 8 মাস আমাদের হাতে সময় আছে। যেহেতু হাতে সময় আছে এই জন্য আমরা লেখক পরিচিতির যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ব। হ্যাঁ, এতে করে আমাদের পরবর্তী যে স্টেপগুলো আসবে পরবর্তী সময়ে আমাদের জন্য ওই জিনিসটা খুব সহজ হবে আর কি। তো লেখক পরিচিতি পড়তে হলে আমরা কোন কোন জায়গাগুলো মন দিয়ে পড়ব আমরা সেটা এখানে আনার চেষ্টা করেছি। প্রথমে পড়ব আমরা হলো লেখকের জন্ম, তার মধ্যে জন্মের সাল কোথায় এবং জন্মের স্থান কোথায়। জন্মের সাল হচ্ছে 1847। মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন 1847 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর, তার জন্ম তারিখ। এরপরে জন্মগ্রহণ করে কোথায়? কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায়, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। লেখক পরিচিতি থেকে এই জন্মের যে সময়টা, জন্মের স্থান, জন্মের সময় এবং জন্মের স্থান, এই দুইটা বেশ গুরুত্বপূর্ণ। এরপরে লেখকের উল্লেখযোগ্য কর্মের মধ্যে আছে প্রথমেই নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, এর উপায় কি, এই তিনটা নাটক তার বেশ বিখ্যাত এবং যে এই 3টা নাটকই তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে এবং এই 3টা নাটক থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ তোমাকে দেখা যাবে যে এইখান থেকে 3টা অপশান দিবে, এই 3টা অপশান দিল, এরপর উপায় কি, জমিদার দর্পণ অথবা বসন্ত কুমারী, এই 3টা অপশান ক, খ, গ দিল এবং ঘ নাম্বারে গিয়ে ধরো দিয়ে দিল বিষাদ সিন্ধু। এরপর তিনি বলে দিলেন যে নিচের কোনটি নাটক নয়, নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের নাটক নয়, তখন উত্তর হবে বিষাদ সিন্ধু। অর্থাৎ এই 3টা যেহেতু তার নাটক, অতএব এই 3টা বাদে 4 নম্বর যেটা থাকবে অথবা তোমার এই 3টা বাদে যেটা থাকবে সেটার উত্তর হবে।
এরপরে আসো মীর মোশাররফ হোসেনের কিছু উল্লেখযোগ্য গদ্য আছে, আমরা সেই গদ্যগুলো দেখি। তার মধ্যে বিষাদ সিন্ধু। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা এইখানে আমাদের আলিম শ্রেণীতে যেটা পড়ি অর্থাৎ কারবালার প্রান্তর, এটা কিন্তু বিষাদ সিন্ধুর একটা অংশ। এরপরে নিয়তি কি অবনতি, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, ফাঁস কাগজ প্রভৃতি। অর্থাৎ এখানে তাহলে হচ্ছে 1 2 3 4 5, এইখানে লেখকের 5টা গদ্যের নাম আছে। এই 5টা গদ্যের নাম তুমি বেশ কয়েকবার করে পড়ে রাখবে। এখানে তোমার যেই প্যাচটা লাগবে সেটা হচ্ছে কোনটা গদ্য কোনটা নাটক, এই দুইটাতে তোমার প্যাচ লাগবে। ভালো করে খেয়াল করবে যে সব লেখকের কিন্তু তোমার গদ্য পদ্য অথবা তোমার তার নাটক উপন্যাস সব লেখকের কিন্তু একই রকমভাবে দেওয়া নাই। হয়তোবা কোনো লেখকের নাটক দেওয়া আছে, গদ্য দেওয়া আছে, নতুবা কোনো লেখকের তোমার প্রবন্ধ দেওয়া আছে, তারপরে তার কাব্যগ্রন্থগুলো দেওয়া আছে, এরকমভাবে দেওয়া আছে। তো তোমার বইয়ে মীর মোশাররফ হোসেনের নাটক এবং গদ্য এই দুইটা জিনিস দেওয়া আছে। তার মানে যদি তোমার মীর মোশাররফ কেন্দ্রিক কোনো রচনা তোমার পরীক্ষায় আসে তাহলে হয় নাটক হবে না হয় গদ্য হবে, না হয় নাটক না হয় গদ্য, এই দুইটা হওয়ার সম্ভাবনাটাই সবচাইতে বেশি। এরপরে যদি আমরা লেখকের উল্লেখযোগ্য কর্ম দেখার চেষ্টা করি তাহলে তোমার এখানে মহরমের বিষাদময় ঐতিহাসিক কাহিনী অবলম্বন রচিত বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু ভালো করে মনে রাখতে হবে, বিষাদ সিন্ধু, হ্যাঁ, এইটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তার একটি রচনা। এরপরে তার বিস্ময়কর সৃষ্টি ছিল এটা, তার রচিত মহাকাব্য ধর্মী এই উপন্যাস বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে যে বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের কীরকম গ্রন্থ? মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু এটা কীরকম? এটা হচ্ছে তোমার একটা উপন্যাস। এই উপন্যাসের একটা অংশ হচ্ছে কারবালার প্রান্তর। তাহলে এখান থেকে সহজ প্রশ্ন হচ্ছে বিষাদ সিন্ধু এইটা মীর মোশাররফ হোসেনের কি, নাটক, গদ্য নাকি উপন্যাস? উত্তর হবে উপন্যাস। এরপরে লেখকের মৃত্যু। লেখকের মৃত্যু তোমার হচ্ছে 1911 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর। 1911 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর। মোট কথাই তোমার বইয়ের যে তথ্যগুলো আছে তুমি সেখান থেকে সবগুলো না পড়ে আমি এখানে যেগুলো দিলাম অর্থাৎ লেখকের জন্ম, তার উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম, তারপরে লেখকের মৃত্যু, এই কয়েকটা মৌলিক জিনিস মাথায় রাখতে হবে। আমরা সামনের দিকে আগাই। এবার আমরা সরাসরি লেখকের যেই কারবালার প্রান্তর আমাদের এই প্রবন্ধের মধ্যে বইয়ের মধ্যে উল্লেখ করা আছে, আমরা সেইখান থেকে একটু বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। কারবালার প্রান্তর এইটা আমরা ছোট থেকেই মোটামুটি বেশ শুনে আসি এবং কারবালার প্রান্তর কেন্দ্রিক আমাদের মুসলিম সমাজের মানুষজন বেশ পরিচিত এবং আমাদের মুসলিম সমাজে এটা নিয়ে অনেক বিভ্রান্তিও আছে এবং অনেক কুরচনা বলতে পারি অথবা বিদআতি কর্মকাণ্ড বলি সেগুলোও আছে। আমরা ওই দিকে না গিয়ে শুধু আমাদের আজকের পাঠে যতটুকু আছে আমরা ততটুকু নিয়েই আলোচনা করব এবং এইখানে লেখক যে সমস্ত জিনিসগুলো তুলে এনেছেন আমরা সেগুলোই বলবো। এটা সহি জয়ীফ কিংবা অন্য কোনো কিছু এটা আমরা পরবর্তী কোনো একদিন জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানকার মৌলিক ঘটনাগুলো যদি আমরা একটু বলি, আচ্ছা তোমরা এখন অনেকেই যুক্ত হয়ে গেছো, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করবে যেন তারা খুব দ্রুত ক্লাসে যুক্ত হয়। আমাদের ক্লাসের মেইন পর্বগুলো কিন্তু আজকে থেকেই, আমাদের মেইন ক্লাসগুলো আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। আমরা জানি যে আমাদের সর্বশেষ নবী ও সর্বশেষ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত কন্যা ছিলেন এবং তার যে সন্তান সন্ততি ছিলেন তার মধ্যে আমরা জানি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। তো তাদের আমি কিন্তু প্রথমত কারবালার প্রান্তরের যে ঘটনাটা এটা আমরা এমনিতে গল্প আকারে আমরা শুনি, এখান থেকে শুনলে মোটামুটি তোমাদের একটা বেসিক ধারণা তৈরি হবে যেখান থেকে তুমি তোমাদের লিখিত যে প্রশ্নগুলো আসবে সৃজনশীল সিকিউ সেখানে আশা করা যায় যে একটু হলেও তোমার ধারণাটা থাকবে। তো যখন তার সাথে বিয়ে হয় ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঔরসে সন্তান আসে, তার মধ্যে আমরা জানি হাসান এবং হুসাইন অন্যতম। এখন হাসান হুসাইনকে কেন্দ্র করেই আমাদের মূলত এই কারবালার প্রান্তর যে বর্ণনাটা সেটা এখানে আছে।
যেখানে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের বিষয়গুলো নিয়েই এখানে আলোচনা করা হয়েছে। আমরা জানি যে ইমাম হোসেন এবং ইয়াজিদ তাদের দুইজনের যে বর্ণনা সেটা এখানে লেখক তুলে এনেছেন। প্রথম কথা হচ্ছে যে ইয়াজিদকে এখানে দেখানো হয়েছে সে একজন ক্ষমতালোভী এবং ইমান হারা কিংবা এরকম অনেক বিষয়গুলো দিয়ে এখানে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই গল্পের নায়কটা হচ্ছে হুসাইন এবং এই গল্পের বিপরীত চরিত্র হচ্ছে ইয়াজিদ। এবং ইয়াজিদ এখানে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করে তার সৈন্য সামন্ত পাঠিয়ে এইখানে তাদের মোকাবেলা করতে পাঠায়। এখন যেদিন কারবালার প্রান্তরটা হয় তার আগেই বেশ কয়েকদিন থেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই, তার আত্মীয় স্বজন এবং তার ভাতিজা এই সমস্ত আত্মীয়দেরকে তাদের অর্থাৎ ইয়াজিদের বাহিনী বিভিন্ন রকমভাবে হত্যা করে এবং তাদেরকে কষ্টের মধ্যে ফেলে দেয়। সেই কষ্টের বর্ণনাগুলোও লেখক এখানে দিয়েছেন যে তারা সেখানে দীর্ঘদিন পানিহীন অবস্থায় ছিল, তারা পানি পান করতে পারেনি, এরকম অবস্থায় তারা দিনাতিপাত করেছিল। ওই জায়গাতে পরিবেশটা তারা এরকমভাবে তৈরি করেছিল যে একদম কোণঠাসা করে দিয়ে ইয়াজিদের বাহিনী তাদেরকে হত্যা করেছিল। পরবর্তী সময়ে হোসাইন যখন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলেন, যেদিন তিনি মারা যাচ্ছেন সেদিনের কথা এখানে বলা হচ্ছে যে ইমাম হোসেনের অশ্বের পদাধ্বনিতে শ্রবণ করিয়া ইয়াজিদের সৈন্যগণ চমকিত হইল। এইখানে যখন সরাসরি ইমাম হোসাইনকে ইয়াজিদের সৈন্যরা দেখল যে তিনি সরাসরি যুদ্ধে চলে আসছেন, তখন তার সৈন্যরা স্বাভাবিকভাবেই ঘাবড়ে গেল। ঘাবড়ে যাওয়ার অর্থ হচ্ছে এইটা, বা ঘাবড়ে যাওয়ার কারণ হচ্ছে এইটা যে হোসাইন সে সময় খুব চৌকস এবং তিনি একজন ভালো যোদ্ধা ছিলেন। সব কিছু মিলিয়ে তার সামনে দাঁড়িয়ে কেউ যুদ্ধ করবে অথবা তার মোকাবিলা করবে এই জিনিসটা তারা খুব ভয় করত, যেহেতু সে একদম খুব ভালো একজন যোদ্ধা। ওই জায়গা থেকে ইয়াজিদের সৈন্যরা তাকে দেখে একটু ভয় পেয়ে গেল। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন রকম বাক্যালাপ করছিলেন এবং তিনি বলছিলেন যে তোমরা আমার সন্তানদেরকে, আমার বংশের বিভিন্ন মানুষদেরকে তোমরা এভাবে হত্যা করেছো, সরাসরি আমার সামনে আসো, কে আছো যে আমার সামনে আসবে, এরকমভাবে জিনিসগুলো বলছিল। সেই সময়ে তাদের মধ্যকার সবচাইতে বড় বীর বলে তারা যাকে মনে করতো সে হলো আব্দুর রহমান। তাকে সে সরাসরি কথাবার্তা বলল এবং সামনে গিয়ে তাকে পরাস্ত করলো। এখন তার অন্য সৈন্যরা ভাবলো যে আমাদের মধ্যে সবচাইতে ভালো হচ্ছে আব্দুর রহমান, তো আব্দুর রহমান যদি ওই হোসাইনের কাছে এরকমভাবে পরাস্ত হয়ে যায় তাহলে আমাদের সেইখানে আর দাঁড়ানোর কোনো কায়দা থাকে না। এই ভেবে তারা সেইখান থেকে দিক বিদিক ছুটে সেই স্থানটা খালি করে দিল। এইখানে বলে রাখা ভালো যে এখানে লেখক বর্ণনা করছেন এরকমভাবে যে হোসেন বেশ কয়েকদিন থেকে তিনি তৃষ্ণার্ত, যদি তিনি একবার পানি পান করতে পারেন তাহলে এই পুরো যতগুলো সৈন্য সামন্ত আছে সব কিছুকে তিনি ধ্বংস করে দেবেন এবং তার যেই ঘোড়া আছে ওই ঘোড়ার পায়ের আঘাতে ওই সমস্ত সৈন্যরা মারা যাবে যদি সে একটু তেজ পেয়ে যায় পানি পান করার মাধ্যমে। তো যখন তার সামনে কেউ এসে দাঁড়ানোর সাহস করলো না, তখন ইমাম হোসেন সরাসরি চলে গেলেন তাদের যে তাঁবু, অর্থাৎ শত্রুপক্ষের যে তাঁবু, সেই তাঁবুর ওই আশপাশটাতে তিনি চলে গেলেন। ওই সময় সেখান থেকে সবাই পলায়ন করলো এবং ওই আমরা এখানে জানি যে এখানে যে ফোরাত নদীর কথা বলা হয়েছে সেইখানটাই তার পাশে গিয়ে, তার পাশে একটা জঙ্গল ছিল, ওই পাশে বিভিন্ন সৈন্যরা সেখানে গিয়ে আশ্রয় নিল। এখন নদী পেয়ে ইমাম হোসেন তিনি নদীর দিকে আগালেন এবং পানি পান করার ইচ্ছা পোষণ করলেন। পানি পান করার জন্য তিনি তার 2 অঞ্জলি পানি তুললেন। এবার পানি তোলার পরে তার হঠাৎ করে যে সমস্ত আত্মীয় স্বজন মারা গিয়েছিল তাদের কথা মনে পড়ল এবং তিনি এইটা ভাবলেন যে আমার যে সমস্ত আত্মীয়গণ পানি পান করতে না পেরে মারা গেল, তাদের দিকে না তাকিয়ে বা তাদের কথা স্মরণ করে তিনি আর পানি পান করতে পারছেন না। এমনকি তিনি এইটাও ভাবলেন যে তার আগের দিন তিনি আকবরকে পানি পান করাতে পারেননি বলে তার নিজের জিহ্বাটাকে তিনি চাটিয়েছিলেন বা চুষিয়েছিলেন, যাতে করে সে সেখান থেকে তার গলাটাকে ভেজাতে পারে। এরকমভাবে তিনি অনেক কথাগুলো মনে করছিলেন আর তিনি স্বজন হারানোর বেদনায় কাতর হয়ে পড়ছিলেন এবং তিনি কেন জানি অন্য মনস্ক হয়ে যাচ্ছিলেন, আসমানের দিকে তাকাচ্ছিলেন এবং এদিক সেদিক তিনি
তাকাচ্ছিলেন। এরকম কর্মকাণ্ডগুলো করতে করতেই তিনি তার মাথার শিরস্ত্রাণ, এরপরে শরীরের বর্ম, তারপর তার তীরের যেই কোষগুলো থাকে সমস্ত কিছু তিনি খুলে খুলে ফেলছিলেন আর সামনের দিকে হাঁটছিলেন। এই দৃশ্য দেখে তার যেই ঘোড়া ছিল সেই ঘোড়াও একটু মনকষ্ট পেয়েছিল এবং সেও অশ্রু বিসর্জন দিচ্ছিল। এই জিনিসগুলো লেখক এখানে বর্ণনা করছেন। তারপর ওই পাশের যে বন ছিল, ওই বনে যে সমস্ত সৈন্যগুলো অর্থাৎ ইয়াজিদের সৈন্যগুলো লুকিয়েছিল, ওই সৈন্যগুলো দূর থেকে দেখলো যে হোসেনের এই অবস্থা, অর্থাৎ সে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং সে এখন অন্যমনস্ক হয়ে আছে। ঠিক এই সুযোগটাই তারা নিল এবং পেছন থেকে চলে আসলো, এসে তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেললো। এর আগে তাকে পেছন থেকে তীর মারছে, কিন্তু তীরটা তার দিকে লাগছে না। সমর নামে একজন আছে যে তাকে একটা তীর তার দিকে নিক্ষেপ করেছিল এবং যে তীরটা তার পিঠে বিদ্ধ হয়েছিল এবং সেটা বগল দিয়ে বের হয়েছিল। তিনি তারপরেও এই জিনিসটা অনুধাবন করতে পারলেন না। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন তার এই পাশটা রক্তে ভিজে গেছে। এরকম করে তিনি দেখলেন যে আস্তে ধীরে ধীরে তার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে। তিনি মাটিতে শুয়ে পড়লেন। এরপর সমর এসে তার বুকের ওপরে বসে পড়ল। তখন ইমাম হোসেন তাকে জিজ্ঞেস করছেন, আর এর ফাঁকে কিন্তু আবার ওই যে সমর যে বসেছে সে কিন্তু খুব ভালো তীর মারতে পারতো না, কিন্তু ওই তীর মারতে না পারার কারণে সে হাতে খঞ্জর নিয়েছিল। ওই খঞ্জরটা দিয়ে হোসেনের গলায় বারবার আঘাত করার চেষ্টা করছে। এবার হোসেন তাকে বলছে যে তুমি আল্লাহর সৃষ্টি আর তুমি আমাকে আমার বুকের ওপর চড়ে বসলে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তুমি আমাকে আমার বুক থেকে নামো, আমাকে ভালোভাবে নিঃশ্বাস নিতে দাও। আমার যেরকম রক্তক্ষরণ হচ্ছে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করব। তুমি আমাকে কষ্ট দিয়ে মেরো না বা কষ্ট দিয়ে আমাকে তুমি হত্যা করো না। সেইখানে লেখক বলছেন এখানে একটা কথা যে তুমি আমাকে যদি এখন ছেড়ে দাও তাহলে আমি তোমাকে পরকালে তোমাকে না নিয়ে বেহেশতে প্রবেশ করব না। এরকম কথাই লেখক এখানে বলছেন। তারপর লেখক তাকে বলছেন যে তুমি তোমার বুকের যেই পোশাকটা আছে এটা খুলে তোমার বুকটা আমাকে একটু দেখাও। দেখাতে বলার কারণ হচ্ছে যে সে বারবার গলায় ছুরি চালাচ্ছে, গলায় খঞ্জর বসাচ্ছে, কিন্তু তাকে হত্যা করতে পারছে না। তো ইমাম হোসেনের বক্তব্য হচ্ছে যে আমাকে আমার নানা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে তোমার মৃত্যু এমন লোক ঘটাবে যার বুকের এই জায়গাটায় পশম থাকবে না বা এরকম কোনো কিছু, যার কারণে সে তাকে বারবার এটা খুলতে বলছিল। খুলে দেখলো যে হ্যাঁ একই রকম সিম্বল তার মধ্যে আছে। পরে যখন দেখছে যে সে আর তার খঞ্জর কোনোভাবেই গলায় বসাতে পারছে না, তখন তাকে বলল যে তুমি এখানে খঞ্জর বসাতে পারছো না, এর একটা কারণ হতে পারে এইটা যে আমার এই জায়গাগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেছিলেন, যার কারণে তুমি এটা করতে পারছো না। তুমি আমার যেইখানে তীর বেঁধেছে ওইখানে তোমার খঞ্জর বসাও, তাহলে তুমি আমাকে খুব দ্রুত মেরে ফেলতে পারবে। ঠিক তাই করা হলো। তাকে উপর করে শুইয়ে দিয়ে তার পিঠের যে জায়গাটাতে তীর বিদ্ধ হয়েছিল ওইখানটাতেই খঞ্জর বসিয়ে তাকে হত্যা করা হলো এবং তাকে উপর করে শুইয়ে দিয়ে তার হাতগুলোকে ফাঁকা রাখা হলো। এবং লেখক এখানে বলছেন যে এইটা বোঝানোর জন্য যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বংশের অথবা তার নাতি চলে যাচ্ছে পৃথিবী থেকে, অথচ তার হাতে কোনো কিছুই নেই, যেন এইগুলো এখান থেকে প্রকাশ হয়, সেই জন্য তিনি এই কাজটা করেছিলেন। এই ছিল মোটামুটি এইটার একটা ওভারভিউ। এইখানে যে কাহিনীটা তোমরা শুনলে এই মূলত এইটাই হচ্ছে সেটার মূল ভাব। এখন আমরা এখান থেকে সরাসরি যেইটা তোমাদেরকে বলার চেষ্টা করব তা হচ্ছে সবাই একটু বইটা হাতে নাও, সবাই একটু বইটা হাতে নাও। আমি এখান থেকে কিছু কিছু লাইন তোমাদের জন্য দেখাবো আর কি সরাসরি। আচ্ছা, তোমাদের অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে তোমরা বলেছো যে ইংরেজি দ্বিতীয় ও আইসিটি ক্লাস চাই। আমাদের ইংরেজি দ্বিতীয় ক্লাসও হয়, প্রথমের ক্লাসও হয়, সেই সাথে তোমার আইসিটির ক্লাসও হয়। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রুটিন দেওয়া আছে, তোমরা সেখান থেকে রুটিনটা দেখে নিয়মিত ক্লাস করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, মোহাম্মদ ওসমান গনি বলেছে যে কবিতাংশের ক্লাসগুলো হলে বেশ ভালো হয়। জি, আমরা কবিতাংশের ক্লাসগুলোও বিস্তারিতভাবে নেব, তো আমরা গদ্যাংশের ক্লাসগুলো আগে শেষ করবো ইনশাল্লাহ। তোমরা সবাই একটু তোমাদের হাতে তোমাদের যে বাংলা বইটা আছে
এই বাংলা বইটা তোমাদের হাতে নাও। আমরা এখান থেকে কিছু অংশ দাগিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং আমি এখানে তোমাদের জন্য কিছু দাগিয়েও নিয়ে এসেছি। আচ্ছা, আমরা প্রথম যে লাইন, আশা করি তোমরা সবাই বইটা খুলেছো, আমরা সরাসরি পাঠে যাচ্ছি। প্রথম যে লাইন সেখানে হচ্ছে তোমার, ইমাম হোসেনের অশ্বের পদধ্বনি শ্রবণ করিয়া এজিদের সৈন্যগণ চমকিত হইল। এখান থেকে প্রশ্ন হচ্ছে যে এজিদের সৈন্য চমকিত হলো কেন? এজিদের সৈন্য তারা চমকিত কেন হলো? উত্তর হচ্ছে হোসেনের অশ্বের পদধ্বনি শ্রবণ করিয়া, বা হোসেনের অশ্বের পদধ্বনি শ্রবণ করে তারা চমকিত হইল। এখান থেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে। তারপরে এই প্রবন্ধের মধ্যে মহাবীর কয়েকজনকে বলা হয়েছে, 3 জনকে মহাবীর বলা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন হোসেন। তারপরে পরের পৃষ্ঠাগুলোতে তোমরা দেখতে পাবে এখানে মোট 3 জনকে মহাবীর বলা হয়েছে। তার মধ্যে আকবর মহাবীর একজন আছে, আর হোসেন, আর আরেকজনের এখানে একটা নাম আছে, তোমার পরবর্তী পেজে গেলে এটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এইটা, সেই সাথে তোমার মহাবীর কাকে বলা হয়েছে এই গল্পের মধ্যে। এরপরে যেগুলো তোমাদের নীল এই হলুদ রং করা, সেগুলো হলো গুরুত্বপূর্ণ লাইন। এরপর আমরা এখানে আসি, এজিদ পক্ষীয় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। এজিদ পক্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধার নাম কি? এজিদ পক্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধার নাম কি? আব্দুর রহমান। এজিদ পক্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধার নাম হচ্ছে আব্দুর রহমান। এবং এই আব্দুর রহমানের সাথে প্রথমে হোসেনের এই আব্দুর রহমান হোসেনের কাছে পরাজিত হলে তারপরে কিন্তু তার অন্য সদস্যরা বা অন্য সৈন্যরা ভয়ে পিছু সরে যায়। তারপরে হোসেনের সহিত যুদ্ধ করিতে তাহার চির সধা, এটা চিরসাধ হবে, চিরসাধ, অর্থাৎ তোমার আব্দুর রহমানের আগে থেকে একটা স্বাদ ছিল যে সে হোসেনের সাথে যুদ্ধ করবে। যোদ্ধাদের কিন্তু বিভিন্ন আকাঙ্ক্ষা থাকে। ধরো যে যারা সাম্রাজ্যবাদী, অর্থাৎ যারা বিভিন্ন অঞ্চল দখল করে, তাদের টার্গেট থাকে যে আমি অমুক অঞ্চল দখল করতে পারলে ভালো লাগবে। যেমন ধরো তুমি স্টুডেন্ট, তোমার টার্গেট কি, যে তুমি যদি জিপিএ 5 পাও তাহলে তোমার জন্য সেটা বেশ ভালো এবং তুমি সেটা সফলতা মনে করবে। তো ওই জায়গা থেকে আব্দুর রহমান একজন যোদ্ধা হিসেবে তার স্বাদ ছিল যে সে হোসেনের সাথে একদিন যুদ্ধ করবে। তো তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে যে হোসেনের সাথে যুদ্ধ করার স্বাদ ছিল কার? আব্দুর রহমানের। এখানে প্রশ্ন যদি তোমাকে অপশন দিয়ে দেওয়া হয় আব্দুর রহমান, ইজিদ, সমর, বিভিন্ন রকম দেওয়া হলো, তুমি কিন্তু দ্বিধাতে পড়তেই পারো যে যেহেতু তোমার হোসেনের সাথে এজিদের একটা ঝামেলা হচ্ছে, তো ওই জায়গা থেকে তোমার মনে হবে যে এজিদি হয়ে যাবে উত্তর, কিন্তু সঠিক উত্তর হবে আব্দুর রহমান। এরপরে আসো যে হোসেনের সম্মুখে আসিয়া বলিতে লাগিল, হোসেন তুমি আজ শোকে তাপে মহাকাতর, বোধহয় আজ 10 দিন তোমার পেটে অন্ন নাই। কয়দিন পেটে অন্ন নাই? 10 দিন। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে আব্দুর রহমান। আব্দুর রহমান এই জায়গাটাতে বলছে যে 10 দিন তোমার পেটে অন্ন নাই, পিপাসায় কণ্ঠতালু বিশুদ্ধ। এখানকার প্রশ্ন হচ্ছে যে পিপাসায় কণ্ঠতালু কেমন? পিপাসায় কণ্ঠতালু, পিপাসায় কণ্ঠতালু কেমন? পিপাসায় কণ্ঠতালু ভালো করে দেখতে পারবা বিশুদ্ধ। পিপাসায় কণ্ঠতালু হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধ। এখন সাধারণত এইখানে অপশন দিয়ে দিবে কণ্ঠতালু কেমন। পিপাসায় কণ্ঠতালুটা কিরকম হয় মানুষের? শুকিয়ে যায় না? পিপাসায় কণ্ঠতালু সাধারণত শুকিয়ে যায়। কখনো কি তোমার এটা মনে হবে যে বিশুদ্ধ হবে? এটা কিন্তু ভুল করার সম্ভাবনা খুব বেশি। এজন্য এখান থেকে খেয়াল রাখবা পিপাসায় কণ্ঠতালু হচ্ছে বিশুদ্ধ। এরপর আমরা পরবর্তী পেজে যাই। আচ্ছা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ লাইন পাচ্ছি। তোমাদের বইয়ের প্রথম পেজেই আছে, অর্থাৎ তোমাদের বইয়ের এটা কত পেজ হচ্ছে? 19 পেজ। 19 পেজের মাঝখানের দিকে দেখো, এখানে আছে অস্ত্রবল পরীক্ষার প্রধান উপকরণ। অস্ত্রবল পরীক্ষার প্রধান উপকরণ। প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার প্রধান উপকরণ কি? পরীক্ষার প্রধান
পরীক্ষার প্রধান উপকরণ কি? সেটা হচ্ছে অস্ত্রবল। এখন যদি এখানে অপশন দেয়, পরীক্ষার প্রধান উপকরণ হচ্ছে খাতা কলম, বই পুস্তক, সেগুলো কিন্তু কনফিউশন হওয়ার খুব সম্ভাবনা আছে। ভালো করে মনে রাখতে হবে, তোমার যে পড়াশোনা, তোমার পড়াশোনার আলোকে এর উত্তর হচ্ছে অস্ত্রবল। অস্ত্রবলটাই হচ্ছে তোমার পরীক্ষার প্রধান উপকরণ। এরপর এইখানে আর একজন মহাবীর বলা হয়েছে। আচ্ছা, যে মহাবীর এক আঘাতে আব্দুর রহমানকে নিপতিত করিল। এখানকার প্রশ্ন হচ্ছে যে কোন মহাবীর এক আঘাতে আব্দুর রহমানকে নিপাতিত করেছিল? একটু তোমরা কমেন্ট করো দেখি, কে কে বলতে পারো। কোন মহাবীর আব্দুর রহমানকে নিপতিত করেছিল? আমরা একটু আগে কিন্তু এই আলোচনাটা করলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এর উত্তর হচ্ছে হোসেন। তারপর হোসেনের অশ্ব পদাঘাতেই গলিয়া যাইব। হোসেনের অশ্বাঘাতেই গলিয়া যাইব। প্রশ্ন হচ্ছে যে কার অশ্বের আঘাতে অন্য সৈন্যরা গলে যাবে? ইমাম হোসেনের যেই অশ্ব বা যে ঘোড়া সেটা। এরপর শেষে গিয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে অবশিষ্ট সৈন্যগণ কারবালার পার্শ্বস্থ বিজন বনমধ্যে পালাইয়া প্রাণ রক্ষা করিল। তাহলে কারবালার পাশের যে বন, সেই পাশে বনটার নাম কি ছিল? সে বনের নাম হচ্ছে বিজন বন। কারবালা প্রান্তরের পাশে যে বন, সে বনের নাম কি? সে বনের নাম হচ্ছে বিজন বন। কারবালা প্রান্তরের পাশে যে বন, সেই বনের নাম হচ্ছে বিজন বন। বনের নাম হচ্ছে বিজন বন। এরপরে সৈন্য কোলাহলে প্রচণ্ড কারবালা প্রান্তর সুপ্রশস্ত ফোরাতকুল ঘন ঘন বিকম্পিত হইত। অর্থাৎ তোমার এই লাইনগুলোর দ্বারা মূলত এজিদের যে সৈন্য সামন্ত ছিল, সেই সৈন্য সামন্তের অবস্থাটা বর্ণনা করা হচ্ছে। এখান থেকে তোমার এই যে প্রচণ্ড কারবালার প্রান্তরটা কেমন ছিল সেটা এখানে বলা হচ্ছে প্রচণ্ড। এরপরে এখানে শব্দটা কি ভুল আছে নাকি এটা এরকমই আছে? সুপ্রশস্ত, এখানে টাইপ মিস্টেক আছে। সুপ্রশস্ত, তাহলে ফোরাত কুল অর্থাৎ ফোরাত নদীর যে পাশের জায়গাটা আছে, এটা হচ্ছে কেমন? সুপ্রশস্ত ফোরাতকুল ঘন ঘন বিকম্পিত হইত। এখান থেকে প্রশ্ন হচ্ছে যে ফোরাতের পাশটা বা ফোরাত অঞ্চলটা কেন কম্পিত হতো? এজিদের সৈন্যের কোলাহলে ফোরাতের পাশটা বিকম্পিত হতো। এজিদের যে সৈন্য সামন্ত আছে, এই সৈন্য সামন্তের কারণে ফোরাতের উপকূলটা কাঁপত। এরপর অঞ্জলিপূর্ণ জল তুলিয়া মুখে দিবেন। এখানে প্রশ্ন হচ্ছে কি পূর্ণ করে জল তুলে মুখে দিবেন? এখানে তোমার প্রশ্ন থাকতে পারে, তখন ছিল মস্ক অথবা তোমার কোনো পাত্র, এরকম নাম দিবে। সেটার উত্তর হবে অঞ্জলিপূর্ণ জল। আচ্ছা, অঞ্জলিপূর্ণ। এ সময় সমুদায় কথা মনে পড়িল আলী আকবর প্রভৃতির কথা। আচ্ছা, এই আলী আকবরকে কিন্তু হোসেন তার জিহ্বা চাটিয়েছিলেন বা জিহ্বা চুষিয়েছিলেন তার পানির ঘাটতি পূরণ করার জন্য। খুব সম্ভবত ইনি হচ্ছেন হোসেনের ভাতিজা। আচ্ছা, এর পরবর্তীতে এই জলের জন্য আলী আকবর আমার জিহ্বা পর্যন্ত চুষিয়াছে, আমার প্রাণের মায়া অধিক। আচ্ছা, পরেরটা হচ্ছে তোমার, আমি যে আগে বললাম যে কে হোসেনের জিহ্বা চুষেছিল, উত্তর হবে আলী আকবর। উত্তর হচ্ছে আলী আকবর। তারপর আমার বংশের উজ্জ্বল মণি। তাহলে ইমাম হোসেনের বংশের উজ্জ্বল মণি কাকে বলা হচ্ছে? এখানে
উজ্জ্বল মণি, উজ্জ্বল মণি হচ্ছে কাশেম, উজ্জ্বল মণি হচ্ছে কাশেম। আমার বংশের উজ্জ্বল মণি মহাবীর কাশেম। আমরা তাহলে এখান থেকে তিনটা নাম পেলাম মহাবীর, একটা হচ্ছে মহাবীর কাশেম, মহাবীর হোসেন আর মহাবীর আকবর, মহাবীর আকবর। এরপরে এই পৃষ্ঠার এখানে আছে মহাকষ্টে দুই চক্ষু হইতে অনবরত বাষ্পজল নির্গত করিতে লাগিল। এই যে যখন দেখলো যে হোসেন তার সমস্ত শরীরের যুদ্ধের যে পোশাকগুলো আছে, বর্ম এবং শিরস্ত্রাণ, এরপরে শরীরে যেটা পরে, এই সমস্ত কিছু তিনি খুলে ফেলছেন, ওই সময়ে তার যেই ঘোড়া আছে, তার যেই অর্থাৎ হোসেনের অশ্ব প্রভুর হস্ত পদ মস্তক শূন্য দেখিয়া, অর্থাৎ তার হাতে কোনো যুদ্ধের অস্ত্র নেই, তার পায়ে কোনো কিছু নেই, এরপরে তার মাথার অর্থাৎ তার মাথায় শিরস্ত্রাণ নেই বা মাথায় যে জিনিস পরে সেই জিনিসগুলো নেই, এইগুলোকে শূন্য দেখে, এগুলোকে খালি দেখে তার মহাকষ্টে দুই চক্ষু হতে অনবরত বাষ্পজল নির্গত করিতে লাগিল। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে হোসেনের হাত এবং তার পা এবং তার মস্তক, তার মাথা শূন্য দেখে, খালি দেখে কে অশ্রু বা দুই চোখ হতে অনবরত বাষ্পজল নির্গত করছিল? তখন সে উত্তরটা হবে হোসেনের ঘোড়া। এরপরে আমরা আসি যে যাইতে যাইতে জিয়াদ পশ্চাদিক হতে তার পৃষ্ঠ লক্ষ্য করিয়া এক বিষাক্ত লৌহস্বর নিক্ষেপ করিল। অর্থাৎ যখন ইমাম হোসেন তিনি বিষণ্ণ মনে হাঁটছেন আর তার পেছন থেকে এজিদের সৈন্যবাহিনী তাকে অনুসরণ করছে, সেইখানে একজন ছিল যার নাম ছিল জিয়াদ, তার নাম ছিল জিয়াদ। এই তার পিছন দিকে লক্ষ্য করে এক বিষাক্ত লৌহস্বর নিক্ষেপ করেছিল, অর্থাৎ তীর কিংবা লোহার শক্ত কোনো জিনিস, এবং তার ভাবনা ছিল এইটা যে সে এই অস্ত্র দিয়ে তাকে হত্যা করে ফেলবে। কিন্তু ঘটনাক্রমে হোসেনের বাম পার্শ্ব দিয়ে চলিয়া গেল, গাত্রে লাগিল না। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে জিয়াদ যেই অস্ত্রটি নিক্ষেপ করেছিল সেইটা হোসেনের কোন পাশ দিয়ে গিয়েছিল? হোসেনের কোন পাশ দিয়ে গিয়েছিল? বাম পাশ দিয়ে। কোন পাশ দিয়ে? বাম পাশ দিয়ে। তারপর সীমার সরসন্ধানে বিশেষ পারদর্শী ছিল না, অর্থাৎ সে তীর চালনায় ভালো ছিল না, তাই সে খঞ্জর হাতে করে কি হাতে করে? তোমার সীমারের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে খঞ্জরের, যেখানে সীমার কেন্দ্রিক সম্ভাবনা সেখানে তোমার আসবে খঞ্জর। কিন্তু এই সীমার তাকে হত্যা করার সময় পিছন থেকে তাকে কিন্তু তীর নিক্ষেপ করেছিল শুধু একটা জায়গায়। এখন আমরা আসি সীমার, যখন সে দেখলো যে তার এই যে অন্যদের তীর তার গায়ে লাগছে না, সীমার কিন্তু আগে থেকে সে নার্ভাস যে সে তীর চালনায় পারদর্শী নয়, সে এটা করতে পারবে না। তখন সে তাদের কাছ থেকে একটা তীর নিয়ে সে জিয়াদের হাত থেকে তীরটা নিয়ে নিল। তীর ধনুক অনুগ্রহপূর্বক হোসেনের পৃষ্ঠদেশ লক্ষ্য করে একটি নিক্ষেপ করলো। সেই তীরটা গিয়ে লাগলো পৃষ্ঠে বা পিঠে লাগলো। পিঠে লাগার পর এবার গ্রীবা দেশের এক পার্শ্ব ভেদ করে চলে গেল, অর্থাৎ হোসেনের তীরটা লাগলো পিঠ দিয়ে এবং বগলের এ পাশ দিয়ে বের হয়ে গেল। প্রশ্ন হচ্ছে তীর লাগলো কোথায় এবং তীরটা বের হলো কোন পাশ দিয়ে? লাগলো কোথায় এবং কোন পাশ দিয়ে বের হয়ে গেল? এরপর এখানে কয়েকজনের নাম দেওয়া আছে, আবদুল্লাহ, জিয়াদ, ওলিদ, এরপরে ওমর এবং সীমার, এই চারজনের নাম এখানে 1, 2, 3, 4 এই চারজনের নাম দেখা যাবে যে তোমার বহুপদী যেগুলো এমসিকিউ থাকে সেইখানে এই প্রশ্নগুলো দিয়ে দেবে যে নিচের কোন নামটি তোমার কারবালার প্রান্তর গল্পের চরিত্রের মধ্যে একজন, এরকমভাবে দিয়ে দিবে। আচ্ছা, এরপরে দেখো এখানে
পরবর্তী গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে বিষাক্ত তীর বিদ্ধ ক্ষত স্থানে জ্বালা পিপাসার জ্বালা শোকতাপ বিয়োগ দুঃখ নানা প্রকার জ্বালায় অধীর হইয়া পড়িলেন। আচ্ছা, এখানকার তোমার বিষাক্ত তীরবিদ্ধ ক্ষত স্থানের জ্বালা, এখানকার প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নটা তোমার আসবে খ নম্বরে কিংবা গ নম্বরে। এখানকার প্রশ্নটা হচ্ছে যে হোসাইন কোন কোন ব্যথায় ব্যথিত হয়েছিলেন, হোসাইন কোন কোন ব্যথার কারণে তিনি অধীর হয়েছিলেন, অস্থির হয়েছিলেন কিংবা বিষণ্ণ হয়েছিলেন অথবা অন্যমনস্ক হয়েছিলেন। শুধুমাত্র যে তার গায়ে তীর লাগলো এই ব্যথা কিন্তু তাকে ব্যথিত করেনি, এর চাইতে বড় ব্যথা হচ্ছে তার পিপাসার জ্বালা এবং তার আত্মীয় স্বজন চলে যাওয়ার যেই শোক, সেই শোকের জ্বালা বিয়োগ দুঃখ নানা প্রকার। এটা তোমার গ নম্বরে কিংবা খ নম্বরের প্রশ্ন চলে আসতে পারে। এরপরে চক্ষু মেলিয়া বক্ষের ওপর খঞ্জর হস্তে সীমারকে দেখিয়া বলিতে লাগিল, তুমি ঈশ্বরের সৃষ্ট জীব, তুমি আমার বক্ষের উপর বসিলে। যেটা আমরা আগে বলেছি, আমরা এখানে বেশি কথা বলতে যাচ্ছি না, সময় আমাদের হাতে কম আছে। আচ্ছা, এরপরে মাতামহ বলিয়া গিয়াছিলেন। প্রশ্নের তোমার এখানকার প্রশ্ন হচ্ছে মাতামহ দ্বারা কি বোঝানো হয়, মাতামহ পিতামহ তোমরা বুঝো কিনা। মাতামহ হলেন, মাতামহ অর্থাৎ মায়ের যিনি পিতা তিনি হচ্ছেন দাদা, তিনি হচ্ছেন নানা। মাতামহ হচ্ছেন নানা এবং পিতামহ হচ্ছেন দাদা। মাতামহ বলিয়া গিয়াছিলেন, রক্ত মাংসে গঠিত দেহ হইলেও যে বক্ষ লোম শূন্য, কি শূন্য, লোম শূন্য, তাহার হস্তে তোমার নিশ্চয় মৃত্যু। তাহলে এই লেখকের বক্তব্য অনুযায়ী হোসাইন তাকে বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার বুকের মধ্যে চুল নেই, অর্থাৎ যার বুকটা চুল শূন্য, এরকম ব্যক্তির হাতে তার মৃত্যু হবে। এই লাইনটা ভালো মতো মনে রাখতে হবে। এরপরে পিতামহ জীবিত অবস্থায়, যেটা আমরা আগে বললাম যে গলায় তার সে যে খঞ্জর দিয়ে বারবার আঘাত করছিল, এইটা বর্ষণ না করার কারণ হচ্ছে যে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করতেন, লেখকের দাবি। এরপরে শেষে গিয়ে মহাবীর অলির পুত্র হইয়া শূন্য হস্তে সীমারের অস্ত্রাঘাতে কিভাবে আমি ইহ সংসার হতে বিদায় লইলাম। অর্থাৎ এখানে আগেরটুক পড়লে ভালো বুঝতে পারবে যে দুইখানি হস্ত দুই দিকে পড়িয়া গেল, হোসেনের তার দুই হাত দুই দিকে পড়ে গেল এবং তিনি দেখাতে লাগলেন যে জগতের লোকজন দেখুক আমি কি অবস্থায় চলে গেলাম, অর্থাৎ আমি পৃথিবী থেকে নিঃস্ব অবস্থায় গেলাম। এবং মুহাম্মাদের দৌহিত্র অর্থাৎ মুহাম্মাদের নাতি হয়ে এবং মদিনার রাজা হওয়ার পর এবং মহাবীর আলীর পুত্র, অর্থাৎ এখানে এই সব গুণগুলো কিন্তু বলা হলো। মহাবীর আলীর পুত্র, মদিনার রাজা এবং রাসূলের দৌহিত্র, এত কিছু হওয়ার পরেও আমাকে শূন্য হাত নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হচ্ছে। অতএব মানুষ যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে এখান থেকে নিয়ে যাওয়ার কোনো কিছুই নেই আমল ছাড়া। আচ্ছা, এখানকার এই ছিল মোটামুটি আমাদের একটা ওভারভিউ। এরপরে আমরা যে গল্পের দিকে চলে যাব, আমরা এখানে আর সময় খুব একটা নেব না ইনশাল্লাহ, অলরেডি 8:22 বাজে, তোমাদের অনেক ব্যস্ততা থাকতে পারে। আচ্ছা, এখন পর্যন্ত যে আলোচনাটুকু হলো, এই এতটুকু বুঝতে কি কারো সমস্যা ছিল কিংবা কোনো এখান থেকে প্রশ্ন আছে কিনা, সেই প্রশ্নগুলো তোমরা করতে থাকো এবং আমরা সামনের দিকে একটু আগানোর চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা জানি আমরা এখন যে গল্পটা পড়ব সেটা হচ্ছে বিলাসী। আমরা এখন যেই প্রবন্ধটা পড়ব সেটা হচ্ছে বিলাসী। আমরা জানি বিলাসীর লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসীর লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একই রকমভাবে আমি এই স্লাইডটা তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। যারা ফেসবুকে ক্লাস করছো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাও, তারা আমাদের ওই পেজে SMS করলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমি এইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এইখানে তোমরা এসে পড়বে লেখকের জন্ম পড়বে এবং তার একটা গল্পের নাম এখানে আছে, তা হচ্ছে মন্দির। সে সঙ্গে এখানে কত উপন্যাসের নাম আছে, এই উপন্যাসের নামগুলো তোমরা বেশ ভালো মতো পড়বে। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ডিলিট ডিগ্রি পান, এটার সালটা বেশ গুরুত্বপূর্ণ, এই সালটা মনে রাখবে। আবার তিনি একই রকমভাবে
জগৎ তারণী স্বর্ণপদকও পেয়েছিলেন, একটা হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে এখানকার তুমি তথ্য মনে রাখবে দুইটা, একটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে তিনি স্বর্ণপদক পান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কত সালে সম্মানসূচক ডিগ্রি পান। তোমাদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডিলিট ডিগ্রিটা এটা বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাব আমাদের বিলাসী যেই প্রবন্ধটা আছে এখানে সেইখানে। তোমরা হাতে সবাই বইটা নেবে। আমি এখানে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেই লাইনগুলো হলুদ করে রেখেছি, আমি সেইটার আলোকেই তোমাদেরকে জাস্ট টাচ দিয়ে যাবো ইনশাল্লাহ, এবং এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা বলবে ইনশাল্লাহ। এখানকার মূল ভাব যেটা, যদি সেটা আমি এক বাক্যে বলার চেষ্টা করি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলা যেতে পারে যে হিন্দু সমাজের লোক ছিলেন, প্রথম কথা এটা। তারপরে তোমার টাকা পয়সার দিক দিয়ে পারিবারিক সচ্ছলতা ছিল, এবং তিনি অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন, এবং গৃহত্যাগ করে তিনি এখানে সেখানে ঘুরতেন, আর ঘুরে ঘুরে তিনি তার এই সমস্ত জিনিসগুলো লিখতেন। এবং মূলত তিনি উদার মানবিকতা কিংবা ওই সময়ে হিন্দুদের যে আধিপত্যবাদ কিংবা হিন্দুদের যে কুসংস্কার, সমাজের যেই কুসংস্কারতা ছিল, এই সমস্ত জিনিসগুলোকে তিনি ভাঙতে চেয়েছিলেন। এবং তিনি একটা উদার মানবিকতা হিসেবে হিন্দু সমাজের মধ্যে যেই জাতের ভেদাভেদ আছে, অর্থাৎ সাপুড়ের তারা একভাবে দেখে, তাদের মধ্যে যারা ব্রাহ্মণ তাদেরকে একরকমভাবে দেখে, এরপরে যারা ক্ষত্রিয় শূদ্র এরকম যারা যারা ভাগ আছে, তারা উঁচু নিচু, এর সঙ্গে এর মেলামেশা হতে পারে না, এর সঙ্গে এর চলাফেরা হতে পারে না, এর সঙ্গে এর বিয়ে শাদী হতে পারে না, অর্থাৎ এক শ্রেণীর লোক আর এক শ্রেণীর লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এরকম কুসংস্কার তাদের সমাজে চালু ছিল। মূলত লেখক ওই জিনিসটাকেই ভাঙতে তিনি চেষ্টা করে গেছেন, এবং এখানে তিনি ওইটাই বলেছেন। সে সঙ্গে লেখক ওই সময়কার সমাজের যেই তোমার জাহেলিয়াত বলি কিংবা যে অমানবিক আচরণগুলো আছে, এই জিনিসগুলো লেখক এখানে তুলে ধরেছেন। এটা হচ্ছে এটার মূল কথা। এবং এইখানে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া হোক কিংবা এরকম ঘটনাটা তিনি এখানে বলেছেন। আচ্ছা, আমরা সরাসরি বইয়ে চলে যাচ্ছি এবং বইয়ের শুরু থেকে একটু হাত দাও তোমরা। আচ্ছা, প্রথমত লেখক এখানে একটা পার্টে তিনি তার গ্রামের জীবন যেটা, অর্থাৎ গ্রামের সকালবেলায় ছেলেরা মেয়েরা স্কুলে যায় এবং দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, এরকমভাবে তারা সেখানে যায়, পড়াশোনা সেখানে করে, এবং ওই জিনিসগুলো দিয়ে লেখক এখানে শুরু করেছিলেন। প্রথম কথা হচ্ছে এখানে 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায়। লেখক কত ক্রোশ হাঁটেন? কত ক্রোশ? 2 ক্রোশ। আচ্ছা, সেইখানে বিদ্যালয়ে যাওয়ার জন্য লেখক কি একাই যেতেন? না, তার সঙ্গে 9, 10, 12 9, 10, 12 কত সংখ্যা বলা হলো এখানে? 9, 10, 11 নয় কিন্তু 12। হ্যাঁ, এই সংখ্যাটা মনে রাখতে হবে। তারপরে তিনি এখানে বললেন 4 ক্রোশ পথ ভাঙিয়া। 4 ক্রোশ মানে, আচ্ছা এখানে বলা হচ্ছে 4 কোষ সমান সমান কত মাইল? 4 কোষ সমান সমান কত মাইল? 4 কোষ সমান সমান কত মাইল? অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে 4 কোষ যেটা আছে, এই 4 কোষটা তোমার হচ্ছে 8 মাইলের বেশি। 8 মাইলের বেশি এখানে লেখা আছে। 8 মাইল নয়, ঢের বেশি। 8 মাইলের বেশি হবে এটা। আচ্ছা, এরপরে আর একটা লাইন আছে এখানে, ধুলার সাগর সাঁতার দিয়া। প্রশ্ন হচ্ছে মানুষ সাঁতার দেয় কোথায়? সাগরে। কিন্তু লেখক এখানে এই জিনিসটা তার বিভিন্ন ঋতুতে, কখনো বৃষ্টি হয়, কখনো শুষ্ক মৌসুম থাকে, তো এখানে তিনি এটা বলছেন ধুলার সাগর সাঁতার দিয়ে, অর্থাৎ পায়ে ধুলা মারিয়ে তারা স্কুলে যেত, এই জিনিসটা বলছে। তাহলে তুমি এখানে কিন্তু সাগর দেখে আবার পানির ব্যাপারটা কল্পনা করতে যেও না। এরপরে এখানে বলছেন লেখক, আর ক্ষুধার জ্বালাই অন্যত্রই যায়। তারপরে এই কৃতবিদ্যা শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুক, আর ক্ষুধার জ্বালাই অন্যত্রই যান। তাদের 4 ক্রোশ হাঁটা হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। অর্থাৎ এখানে বলতে যাচ্ছেন যে যারা এই যে মাইলের পর মাইল পাড়ি দিয়ে তারা পড়াশোনা করতে যাচ্ছে, এদের মধ্যে কেউ তোমার গ্রামে থাকবে, আবার কেউ তোমার শহরমুখী হবে কিংবা অন্যত্র চলে যাবে। তো যে যেখানেই যাক না কেন,
প্রত্যেকের বিদ্যার যে একটা তেজ, বিদ্যার যে আলো, সেটার আত্মপ্রকাশ ঘটবে। লেখক এখানে এটা বলছেন। এখানে লাইন হচ্ছে একটা যে ক্ষুধার জ্বালাই অন্যত্রই যান, ক্ষুধার জ্বালাই অন্যত্রই যান, এর দ্বারা কি বোঝানো হয়েছে? খ নম্বরের প্রশ্ন চলে আসতে পারে এরকম যে ক্ষুধার জ্বালাই অন্যত্র যায় বলতে এখানে লেখক কি বুঝিয়েছেন। এরপরে বিদ্যার তেজ প্রকাশ করবে। শেষে আসো, তেমন সব ভদ্র লোকিবা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন, তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। অর্থাৎ আমরা যখন শিক্ষিত হই, যখন আমরা পড়াশোনার দিকে আগাই, তখন আমরা কিন্তু গ্রাম ছেড়ে শহরমুখী হই, এবং আমরা যখন শহরমুখী হয়ে যাই সেই ক্ষেত্রে আমরা গ্রামকে দোষারোপ করি কিংবা গ্রামে আমরা ফিরতে চাই না, এবং গ্রামের থাকার ব্যাপারটাকে তখন আমরা ভালোভাবে দেখি না। তো ওই জায়গা থেকেই লেখক এখানে বলছেন যে এই শিক্ষিত লোকেরাই যদি গ্রামের থেকে যেত তাহলে গ্রামের অবস্থাটা আরও বেশি উন্নত হতে পারত। এরপরে এখানে লেখক পরবর্তী যে গুরুত্বপূর্ণ লাইন তা হচ্ছে, যখন আমরা পড়াশোনা করতে বাইরে চলে আসি, একবার শহরে জীবনে অভ্যস্ত হয়ে গেলে এখানকার সুখ সুবিধা রুচি এগুলো নিয়ে আর সে গ্রামে ফিরে আসা চলে না। অর্থাৎ লেখক এই লাইনের মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে শিক্ষিত সমাজের প্রতি তিনি একটা ব্যঙ্গাত্মক ভাব প্রকাশ করেছেন, যে শিক্ষিত সমাজ গ্রামকে নিয়ে একটু অনাগ্রহ দেখায় কিংবা এই সমস্ত দিকে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে এই জিনিসটা তিনি বলেছেন। আচ্ছা, এরপরে পরবর্তীতে আমরা যাই মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়কে আমরা এখানে বলতে পারি এই গল্পের অন্যতম একটা চরিত্র, এবং যাকে ঘিরেই এই কর্মকাণ্ডটা মূলত হচ্ছে। তো এই মৃত্যুঞ্জয়ের পরিচয়টা লেখক এখানে এভাবে দিচ্ছে, মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না, শুধু ছিল গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান। তাহলে মৃত্যুঞ্জয়ের ছিল বলতে আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়া বাড়ি। কি বাড়ি? পোড়া বাড়ি। আর ছিল এক জ্ঞাতি খুড়া। এই হলো তার মোট আত্মীয় স্বজন। অর্থাৎ আমরা দেখি যে গ্রামের যখন আমরা সবাই একসঙ্গে স্কুলে যাই, সেখানে প্রত্যেকের আত্মীয় স্বজন থাকে। তো এই মৃত্যুঞ্জয় এমন একজন চরিত্র যার পিতামাতা কিংবা অন্য কেউ ওইরকমভাবে পৃথিবীতে নেই, এবং সে সবসময় ক্লাস 3-তে পড়ে। সে ক্লাস 4-এ উঠতে পারে না, এবং ওইখানে গিয়ে তার আটকে যায়। এবং ক্লাসের যে বাচ্চাগুলো আছে তাদের মধ্যে এই মৃত্যুঞ্জয় হলো একটু বয়স্ক। তো এখন এই মৃত্যুঞ্জয়ের চরিত্রটা হচ্ছে যে মৃত্যুঞ্জয় তার একটা আম কাঁঠালের বাগান আছে, এবং সে সেখান থেকে যা পায়, যে টাকা পয়সাগুলো পায়, এই টাকা পয়সাগুলো খরচ করে সে তার সারা বছরের খরচ যোগায়। এ হচ্ছে মৃত্যুঞ্জয়ের মোটামুটি পরিচয়। এবং মৃত্যুঞ্জয়ের আত্মীয় বলতে শুধু তার এই যে জ্ঞাতি খুড়া বলতে তার চাচা বা এরকম কিছু বোঝায়, শুধু সেই আছে। এরপরে আমরা যদি গুরুত্বপূর্ণ একটা লাইন দেখার চেষ্টা করি, তাহাকে কখনো কাহারও সহিত, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমার ওই মৃত্যুঞ্জয়ের কথা। মৃত্যুঞ্জয়ের সম্পর্কে লেখক বর্ণনা দিচ্ছেন যে তাহাকে কাহারও সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই। অর্থাৎ মৃত্যুঞ্জয় যে কারো সাথে আগে গিয়ে কথা বলবে, এই জিনিসটা কখনো হয়নি। বরঞ্চ উপযাজক হইয়া কথা কহিতাম আমরাই। তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। প্রশ্ন হচ্ছে এখানে যে মৃত্যুঞ্জয়ের জোড়া ছিল না কেন? মৃত্যুঞ্জয়ের জোড়া ছিল না কোন দিক দিয়ে? দোকানে খাবার কিনিয়া খাওয়াইতে। এরপরে অন্যরা মৃত্যুঞ্জয়ের সাথে কেন যেচে কথা বলতে যেত? অন্যরা কেন মৃত্যুঞ্জয়ের সাথে এগিয়ে গিয়ে বা যেচে কথা বলতে যেত? কারণ হচ্ছে যে মৃত্যুঞ্জয় সে অন্য মানুষকে খাওয়াতে পছন্দ করত, অন্য মানুষকে খাওয়াতো। আচ্ছা, এরপরে মৃত্যুঞ্জয়ের সাথে কোনো পিতামাতা তার সন্তানকে যেতে দিত না, কিন্তু ছেলে তার সহিত একটা কথা কহিয়াছে, এই কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। আচ্ছা, লেখক এখানে মৃত্যুঞ্জয়ের সুনামটা অন্যরকমভাবে দিচ্ছে।
মৃত্যুঞ্জয়ের সুনামটা এখানে কেমন ছিল, যে সে বা আমার ছেলে তার সাথে যে ঘোরাফেরা করে, আমার ছেলে তার বন্ধু, এই জিনিসটা গ্রামের লোকজন বা অভিভাবক হিসেবে কেউ বলতো না, বলতে চাইতো না। এটা হলো তার সুনাম। এখানে বিপরীত দিক দিয়ে ব্যঙ্গাত্মকভাবে লেখক তার মৃত্যুঞ্জয়ের সুনামের বর্ণনা দিয়েছেন। এরপর মৃত্যুঞ্জয় একবার অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে দীর্ঘদিন তাকে আর বাইরে দেখা যায় না। এর মধ্যেই মৃত্যুঞ্জয়ের সাথে একজন মেয়ের বিয়ে হয়, যার নাম হচ্ছে বিলাসী, যার পিতা হচ্ছেন সাপুড়ে। আর এই মৃত্যুঞ্জয়ের যিনি চাচা আছেন জ্ঞাতি খুঁড়ো, তো তাদের বংশ উঁচু বংশ, যাদের সঙ্গে এই সাপুড়েদের মেলে না। ওই জায়গা থেকে তার চাচাকে ওভারটেক করে সে একজন সাপুড়ের মেয়েকে বিয়ে করে। এই জিনিসটাই পরবর্তী সময়ে কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। আমরা সামনের দিকে আগাই, তো লেখকের সঙ্গে মাঝখানে অনেকদিন দেখা নাই এই মৃত্যুঞ্জয়ের। লেখক ভাবলো তার সঙ্গে একদিন দেখা করা দরকার, তাই সে রাত্রিবেলায় বের হয়ে পড়লো। এবার যখন সে বের হয়ে তার যে পোড়া বাড়ি আছে ওই পোড়া বাড়িতে প্রবেশ করলো, তখন সে সেখানে দেখলো যে দরজা খুলে দেখছে সম্মুখে তক্তপোষ, অর্থাৎ ঢুকিয়ে দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটা প্রদীপ জ্বলিতেছে এবং সম্মুখেই তক্তপোষের ওপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। প্রশ্ন হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ, ভালো করে শুনতে হবে, তা হচ্ছে যে মৃত্যুঞ্জয় শুয়ে আছে কোথায়? বিছানায়। তারপর তার সামনে কি আছে? তক্তপোষের ওপর পরিষ্কার ধবধবে বিছানায় শুয়ে আছে মৃত্যুঞ্জয়। তক্তপোষ, পরিষ্কার ধবধবে বিছানা, এই জিনিসগুলো 1 নম্বরের এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং এটা তোমার পরবর্তী সময়েও এমসিকিউ এর জন্য সিকিউ এর জন্য কাজে লাগবে। আচ্ছা, তারপরে সে শিহরে বসিয়া পাখার বাতাস করিতেছে। শিহরে কে বসিয়া ছিল? আমরা বাইরে কেটে লাগাও। আমরা আগে যেটা বলছিলাম যে তার সাথে বিলাসী নামের একজন সাপুড়ের কন্যার বিয়ে হয়। ওই সাপুড়ের কন্যা ওই অসুস্থ মৃত্যুঞ্জয়ের দায়িত্বভার গ্রহণ করে এবং ওই দায়িত্বভার থেকেই ওই মেয়েটি অর্থাৎ বিলাসী, সে তার এই অসুস্থ স্বামীর সেবা করার জন্য তার শিওরে কোথায় বসে আছে? শিওরে মাথার কাছে, এবং কি করছে? পাখার বাতাস করছে, পাখা দিয়ে বাতাস করছে। কোথায় বসে আছে? পায়ের দিকে নয়, পাজরে নয়, তার মাথার কাছে বসে আছে। বাতাস করছে কি দিয়ে? পাখা দিয়ে বাতাস। এরপরে ওই মেয়েটার বয়স কেমন হবে? লেখক এইটা এখানে বলেছেন 18 কিংবা 28। 18 কিংবা 28, 18-28 এই বয়সটা খেয়াল রাখতে হবে। ঠাহর করিতে পারিলাম না, মানে এইটার কারণটা হচ্ছে যে ওই মেয়েটা মৃত্যুঞ্জয়ের এত সেবা করছে দিনের পর দিন, 2 মাস 3 মাস, যে তার কোনো ঘুম নেই, তার ঠিকমতো খাওয়া দাওয়া নেই এবং সারাক্ষণ সে তার পাশেই থাকে। একটা অসুস্থ মানুষের সেবা করলে মানুষের শরীরের যেরকম অবস্থা হয় ঠিক ওই অবস্থাটা হয়েছিল এই বিলাসীর, সেইটাই লেখক এখানে বলার চেষ্টা করছেন। তারপর প্রায় 1.5 মাস হতে চলিল সে শয্যাগত। প্রশ্ন হচ্ছে যে লেখক কতদিনের মাথায় মৃত্যুঞ্জয়কে দেখতে যায়? 1.5 মাসের মাথায় তাকে দেখতে যায়। এরপরে 10-15 দিন অজ্ঞান ছিল। 10-15 দিন, কতদিন অজ্ঞান ছিল মৃত্যুঞ্জয়ী? কতদিন অজ্ঞান ছিল? 10-15 দিন অজ্ঞান ছিল। তারপরে এই কয়দিন সে লোকজনকে চিনতে পারছে, অর্থাৎ কিছুদিন থেকে সে লোকজনকে চিনতে পারছে, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে লেখক যখন তার সঙ্গে সাক্ষাৎ করা শেষ, এবার সে ফিরে আসবে। ফিরে আসার সময় যেহেতু বাগান বাড়ি এবং পোড়া বাড়ি, অর্থাৎ জঙ্গলের ভিতরে গিয়ে সেখানে একটা বাড়ি, তো ওইখানে যেই বিলাসী নামে যে কন্যা ছিল, বিলাসী নামে যে তার মৃত্যুঞ্জয়ের স্ত্রী ছিল, এবার মেহমানকে সম্মানের খাতিরে সে তাকে একটু আলো দেখিয়ে পার করে দিচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে যে ওই যে বিলাসী লেখককে বা এই কথককে কোন পর্যন্ত এগিয়ে দিয়েছিল? আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত। কোন পর্যন্ত?
পোড়াবাড়ির ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত এসেছিল ওই বিলাসী। ভালো করে মনে রাখতে হবে কিন্তু, বাগান পার হয়েছিল নাকি পোড়াবাড়ি পর্যন্তর যে শেষ প্রাচীরের যে ভাঙা প্রাচীর যেটা সে পর্যন্ত এসেছিল, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কিনা। বিলাসী লেখককে অফার করলো যে এই জঙ্গলের মধ্য দিয়ে, এই অরণ্য দিয়ে, এই আম বাগানের মধ্য দিয়ে তার যেতে কষ্ট হবে কিনা এবং সে তাকে রাস্তা পর্যন্ত রেখে আসবে কিনা, এই আকাঙ্ক্ষাটা বিলাসী করেছিল। কিন্তু বিলাসী সে পর্যন্ত আর গেল না। এখান থেকে আর একটা প্রশ্ন আসবে, বিলাসী যেতে চেয়েছিল কিন্তু একই রকমভাবে বিলাসী যেতে পারেনি কেন? তার স্বামীকে অসুস্থ অবস্থায় সে ঘরে রেখে এসেছে, যার কারণে সে পর্যন্ত যাওয়াটাকে ভালো মনে করলো না। এখন লেখক তাকে পাল্টা বললেন যে পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। প্রশ্ন হচ্ছে, লেখক বিলাসীর কাছ থেকে কি নিয়েছিল? লেখক বিলাসীর কাছ থেকে কি নিয়েছিল? আলো নিয়েছিল। আলো, আলো মানে যে প্রদীপটা কিংবা তখনকার যে আলোর সিস্টেম সেটা নিয়েছিল। আচ্ছা, এরপর 20-25 বিঘার বাগান। আমরা শুরুর দিকে পড়ছিলাম যে ওই মৃত্যুঞ্জয়ীর যে বাগানটা আছে সেই বাগানের ভেতরে পোড়াবাড়িতে সে বসবাস করে। ওই বাগানের দৈর্ঘ্য এখানে বলা হচ্ছে 20-25 বিঘা। কত বিঘা? 20-25, 20 থেকে 25 বিঘা বাগান। আচ্ছা, পরক্ষণে মেয়েটি কথাতে সমস্ত আচ্ছন্ন হইয়া রইল। আচ্ছা, এখন এই জায়গাটাতে এসে যখন লেখক সেখান থেকে চলে আসলো, লেখক ওই বাগানের মধ্য দিয়ে হাঁটছে এবং সে ভাবছে যে একা বাড়িতে একটা মেয়ে এবং তার অসুস্থ স্বামী, না জানি যদি সেই মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করে তাহলে সারা রাত সে পার করবে কিভাবে, সারা রাত সে ওই লাশ নিয়ে ওই জায়গায় থাকবে কিভাবে, এরকম কল্পনাগুলো লেখক করছিল। এবং ওই কল্পনা করতে করতে লেখক আরেকটা গল্পের সঙ্গে সে মিলাচ্ছিল। আমরা ওই দিকটা স্কিপ করি। আচ্ছা, তার মরার খবর যখন পাই নাই। আচ্ছা, মাঝখানে এবার অনেক দিন চলে গেছে, লেখক মৃত্যুঞ্জয়ের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ করেনি। দেখা সাক্ষাৎ না করার কারণে লেখকের এবার বর্ণনা দিচ্ছেন যে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই তখন সে বাঁচিয়া আছে ঠিক। অর্থাৎ গ্রামের ক্ষেত্রে যেটা হয় যে যখন কোনো মানুষ মারা যায় তখন এমনিতেই আশেপাশের গ্রামের মানুষজন জানতে পারে, এটা হচ্ছে স্বাভাবিক একটা গ্রামের রীতি বলা যায়। কিন্তু শহরে অঞ্চলে যে রীতি তা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটে কে থাকে এই জিনিসটা আমার জানা থাকে না। তো লেখকের এখানে আকাঙ্ক্ষা হচ্ছে যে যেহেতু তার আমি মৃত্যুর খবর শোনেনি তাই সে বেঁচে আছে হয়তোবা। এখান থেকে এই লাইনটা তুলে দিয়ে তোমাকে প্রশ্ন করা হতে পারে যে প্রেক্ষাপট ভিন্ন হলেও বর্তমান শহরে অঞ্চল এবং গ্রাম অঞ্চলের পার্থক্য এইখান থেকে বের করো, তখন তুমি এই জিনিসটাকে সুন্দর মতো বুঝিয়ে দেবে। এরপরে এই জায়গাটায় এসে প্রশ্ন হচ্ছে যে তোমার লেখক যেই গ্রামে বসবাস করে সেই গ্রামের নামটা এখানে পাওয়া যাচ্ছে। ভালো করে পড়লে বোঝা যাবে যে কোড়লা হরিপুরের সমাজ, এ কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এখানকার কথা হচ্ছে যে এই যে মৃত্যুঞ্জয় এবং একটা সাপুরের মেয়ে, অর্থাৎ জাতকে তারা অতিক্রম করে নিচু জাতের সঙ্গে বিয়ে দিয়েছেন, এই কথা যদি কোড়ালা হরিপুরের লোকজন শুনে, কোড়ালা হরিপুর ছিল লেখকের বা কথকের, তারা যেখানে থাকতো সেই গ্রামের নাম। এরপরে এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়, মৃত্যুর বংশ এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ীদের বংশ। প্রশ্ন হচ্ছে মৃত্যুঞ্জয়ীদের বংশের নাম কি ছিল? মৃত্যুর বংশের নাম ডুবে যায় কেন? এটা তোমার খ নম্বরের প্রশ্ন। মৃত্যুর বংশের নাম ডুবে যায় কেন? তখন ওই উত্তর হবে যে জাত ভঙ্গ করে যখন মৃত্যুর বংশের অর্থাৎ মৃত্যুঞ্জয়ী তার নিজের সমগোত্রীয় কাউকে বিয়ে না করে নিচুতে গিয়ে তারা যখন সাপুরের মেয়েকে বিয়ে করে তখন এইখানে মৃত্যুর বংশের নাম ডুবে যায়। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা
ভালো করে শুনবে এটা, তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খোড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য। অর্থাৎ এবার যখন তারা দেখলো যে একটা উঁচু বংশের সাথে নিচু বংশের মেয়ের বিয়ে হয়েছে এবং এই অবস্থায় আছে, এইটা ওই বংশের জন্য, ওই গ্রামের জন্য এটা বেশ একটা অপমানজনক। সেজন্য এই জায়গাটাতে তার যেই খোড়ামশাই, আমরা যেটা বলছিলাম আগেই, মৃত্যুঞ্জয়ের খোড়ামশাই, এই জায়গাটাতে সে নেতৃত্ব দিয়ে সবাইকে নিয়ে গেল যে আজকে ওই মেয়েকে অর্থাৎ বিলাসীকে সে মারবে এবং মেরে তাদের দুজনকে আলাদা করে দেবে, এই উদ্দেশ্য নিয়ে থেকে গেল। এখন লেখকও ওই জায়গাটায় ছিলেন এবং লেখকও গ্রামের পক্ষপাতী হয়ে এবং বিলাসী এবং মৃত্যুঞ্জয়ীর বিপরীত দিকে দাঁড়িয়ে, বিপরীত অবস্থানে দাঁড়িয়ে সেখানে গিয়েছিলেন। যার কারণে লেখক এখানে এই জিনিসটা বলছেন যে ওই জিনিসটা মনে করলে আমি আজও লজ্জায় মরে যাই। এখন এখানে প্রশ্ন হচ্ছে, গ্রামের কতজন লোক গেছিল? 10-12 জন লোক গিয়েছিল সেই সঙ্গে। কেন গিয়েছিল? লেখক সেখানে কেন গিয়েছিল? প্রশ্ন হচ্ছে, লেখক সেখানে ওদেরকে হ্যাস্ত করার জন্য কেন গিয়েছিল গ্রামের পক্ষ থেকে? গ্রামের বদন দগ্ধ না হয়, গ্রামের যেন দুর্নাম না হয়, সেজন্য গিয়েছিল। অবশ্য লেখকের কারণেই কিন্তু পরবর্তী সময়ে ওই মৃত্যুঞ্জয়ী এবং বিলাসীর একটা রক্ষা হয়েছিল, এটা ঘটনাটা পরে বলবে। মেয়েটি এবার যখন তারা ওই বাগান পার হয়ে পোড়াবাড়িতে প্রবেশ করলো, তখন দেখছে যে মেয়েটি ভাঙা বারান্দায় একধারে রুটি গোড়াইতেছিল। প্রশ্ন হচ্ছে, এখন যখন তাকে আক্রমণ করতে যায় তখন মেয়েটি কোথায় বসেছিল? মেয়েটি বসেছিল বারান্দায়। কেমন বারান্দা? ভাঙা বারান্দা। এবং বারান্দার কোথায় ছিল? এক ধারে ছিল। কি করছিল? রুটি বানাচ্ছিল। বেশ কয়েকটা এমসিকিউ এখান থেকে পেয়ে যাবে। কোথায় ছিল? ভাঙা বারান্দায় ছিল, এক ধারে বসেছিল এবং রুটি বানাচ্ছিল, রুটি গড়াচ্ছিল। গড়ানো মানে বানানো। এবার এই এতগুলো লোক দেখে ওই মেয়ের বিলাসীর চেহারাটা কেমন হয়ে গিয়েছিল? নীল বর্ণ হয়েছিল। কেমন বর্ণ হয়েছিল? নীল বর্ণ হয়েছিল। আচ্ছা, তারপরে আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষরও চক্ষু লজ্জা হইবে। আচ্ছা, অর্থাৎ তোমার যে আমরা বলছিলাম সংগ্রামের স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, তো এই জায়গা থেকে এই যে উঁচু নিচুর যে বাদ বিবাদ, এই জিনিসটা লেখক এখানে প্রকাশ করছেন। শেষে গিয়ে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে এখানে, তা হচ্ছে, গায়ের জোরে নয় তাহারাই গায়ে হাত তুলিতে পারা যায়। আমরা বলি, এখানে লাইনটা মিস্টেক আছে মনে হচ্ছে, তা সে নারী হোক কিংবা পুরুষ হোক। এখানকার মূল ভাবটা হচ্ছে এরকম যে যার গায়ে জোর নাই, যার গায়ে জোর নাই শুধু সেই মার খাই, ব্যাপারটা এরকম নয়। যার গায়ে জোর নাই আমরা শুধু তাকেই মারি, ব্যাপারটা এরকম নয়। আমরা তাদেরকে মারি, সরি এখানে ব্যাপারটা অন্যরকম হচ্ছে, যে শুধু আমরা নারীকে মারি, ব্যাপারটা এরকম নয়। মূলত যার গায়ে শক্তি নাই, সে নারী হোক কিংবা পুরুষ হোক, তাকে আমরা আঘাত করি। শুধু যে নারীকে আঘাত করি ব্যাপারটা এরকম নয়। মূলত যার গায়ে শক্তি নাই, যার সামর্থ্য নাই, সে হোক টাকা পয়সার কিংবা সে হোক তার গায়ের শক্তি অথবা তার নাম ডাকের শক্তি, যা কিছু হোক না কেন, ব্যাপারটা এরকম নয়। মূলত যার গায়ে শক্তি নাই, সে নারী হোক আর পুরুষ হোক, আমরা তাকে আঘাত করে ফেলি। লেখক শেষ দিকে ধীরে ধীরে তিনি সমাধান দিচ্ছেন, সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাতে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিতে পারিলাম না। কিন্তু আমার কথা থাক এবার। আচ্ছা, সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে, অর্থাৎ তারা যে উভয়ে বিয়ে করলো, এই অন্যায়ের কারণে তাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত, ঠিক আছে, কিন্তু সাথে সাথে আমরা যে কাজটা করছি, অর্থাৎ তাদের বিয়ে করার কারণে এবং জাত বিভাদ ভুলে গিয়ে এই বিয়ে করার কারণে আমরা যে তাকে বের করে দিচ্ছি, আমাদের বের করে দেওয়ার এই কাজটা, এইটাও কিন্তু খুব ভালো আমি মনে করতে পারছি না।
তাদের একদিকে তাদের যেমন ওইটা ঠিক হয়নি, আবার বিপরীত দিকে আমরা এখন যে কাজটা করছি অর্থাৎ তাদেরকে আমরা গ্রাম থেকে তাদেরকে বের করে দিচ্ছি, এইটাও কিন্তু আমাদের ঠিক হচ্ছে বলে লেখক এটা মনে করলেন না। তারপর বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি, শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। আচ্ছা, তারপরে সে 2.5 মাসের রোগী হোক আর শয্যাশয়ী হোক তাই বলিয়া, আচ্ছা আমি এই জায়গাটা আর একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে মৃত্যুঞ্জয়ীর সাথে বিলাসীর যে বিয়ে এবং এইটার বাদ প্রতিবাদের যে ব্যাপারটা, এইটা তখনই আঘাত করেছিল যখন বিলাসীর হাতে সে অন্ন খেয়েছিল অর্থাৎ ভাত খেয়েছিল। কিন্তু যখনই সে তার আগে অন্য কিছু খেলো তখন কিছু হলো না। যখন তার কাছে পাঁঠার মাংস, ব্যাপারটা হচ্ছে এরকম যে পাঁঠার মাংস, সন্দেশ, এরপরে লুচি, এগুলো খেলে সমস্যা নাই। সমস্যা হলো কোথায়? অন্ন পাপ। তারা এটাকে বলছিল যে অন্ন পাপ। সে 2.5 মাস থেকে রোগাক্রান্ত হয়ে আছে, শয্যাশয়ী আছে, কিন্তু তাই বলে সে একটা ওই নিচু বংশের মেয়েতে ভাত খাবে? অন্য কিছু খাক, তাদের সমস্যা নাই, কিন্তু ভাতে তাদের সমস্যা। তাদের যুক্তি বা তাদের দর্শনে ছিল এরকম। আচ্ছা, এরপরে লেখক একটু উঁচু সমাজের বর্ণনাগুলো এখানে দিচ্ছেন। আমরা ব্যাপারটা স্কিপ করছি, আমরা স্লাইডটা দিয়ে দেবো, তোমরা এখান থেকে জাস্ট ওটা দেখে নিলে হবে। আমি এই গল্পের মৌলিক যে কথাগুলো সেগুলো বলছি। আচ্ছা, এইখানে একটা চমৎকার লাইন আছে, সেটা হচ্ছে, এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে তাহারা কি এমনিতেই অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? অর্থাৎ আমাদের সমাজে কি হয়, একজন মানুষ যখন সে দিনের পর দিন ভালো করে, অর্থাৎ ভালো কাজ করে এবং তার পরিশ্রমের মধ্য দিয়ে সে উপরে উঠে, সেটা হোক তার ডাকনাম দিয়ে কিংবা তার পদমর্যাদার দিক দিয়ে অথবা তার টাকা পয়সা দিয়ে, তখন সমাজের কি হয় যে ওই লোককে কীভাবে টান দিয়ে নিচে নামানো যায় আমরা এই চেষ্টা করি এবং ওর পেছনে আমরা লেগে যাই, একদম লেগে যাই। তো লেখক এখানে ওইটাই বলছেন যে আমরা যে এত সহজেই পুরুষকে যারা টেনে আমরা নিচে নামাই, তো ওই নিচে নামানোর বাদ দিয়ে আমরা কি কাউকে উপরে তুলতে পারি না? এই অর্থাৎ এই যে আমরা মনে করছি যে মৃত্যুঞ্জয়ীর যেই বংশটা এটা উঁচু বংশ, তাই না? তো এখন যেই মানুষটা কাউকে উঁচু থেকে নিচুতে নামাতে পারে, তাহলে কি ওই মানুষটা নিচু থেকে উপরে তুলতে পারে না? যদি পারে তাহলে ওই মৃত্যুঞ্জয়ীর যে মৃত্যুর বংশ, ওই বংশ কি পারে না টাকা টান দিয়ে উপরে তুলতে? চমৎকার জিনিস কিন্তু এখানে তিনি লেখক এটা বলছেন, এবং এই কনসেপ্টটা তোমাদের গ এবং ঘ নাম্বার জন্য বেশ আসবে। এরপরে দেশের 90 জন নারীরাই ওই পল্লী গ্রামেরই মানুষ, অর্থাৎ নারীদের অবস্থান এখানে বলছে, তুমি না আগলে রাখলে সে রাত্রিতে। অর্থাৎ এখানে লেখকের সাথে আবার দেখা হয় দীর্ঘদিন পরে, যখন তাদেরকে গ্রাম ছাড়া করলো তখন তারা গ্রাম থেকে চলে গেল, অর্থাৎ বিলাসী এবং মৃত্যুঞ্জয়ী তারা গ্রাম থেকে চলে গেল এবং চলে গিয়ে তারা অন্যত্র ঘর বাঁধলো বা অন্যত্র তারা বসবাস শুরু করলো। তো ওইখানে একদিন ওই পাশ দিয়ে যাচ্ছিল লেখক, তখন তাদেরকে দেখা হয়ে কথাবার্তা হচ্ছিল। এই সময়টাতে গিয়ে লেখকের প্রতি সুক্রিয়া করে বিলাসী বলল যে তুমি না আগলে রাখলে সে রাত্রিতে আমাকে তারা মেরেই ফেলতো, আমার জন্য তুমি কত না জানি মার খেয়েছো। ব্যাপারটা এরকমভাবে বলছে। ছেলেবেলা হইতে 2টা জিনিসের ওপর আমার প্রবল শখ ছিল। লেখকের শখ ছিল কয়টা জিনিসের প্রতি? ছোটবেলা থেকে লেখকের শখ ছিল কয়টার প্রতি? 2টা জিনিসের প্রতি। তার মধ্যে একটা হচ্ছে গোখরা সাপ ধরে পোষা, এটা হচ্ছে তার একটা শখ, গোখরা সাপ ধরে সে পুষবে, এবং তা আর একটা ছিল যে মন্ত্র সিদ্ধ হওয়া, অর্থাৎ সে বিভিন্ন রকম মন্ত্র শিখবে এবং ওইভাবে যে সাপকে নিয়ন্ত্রণ করবে। এখন এইখানে কিন্তু একটা জিনিস আমি মিস করে গেছি, তা হচ্ছে যখন তাকে গ্রাম থেকে বের করে দিল, এবার কিন্তু ওই মৃত্যুঞ্জয়ী সে নিজেও সাপুড়ে হয়ে গেছে। সে নিজে সাপের ওই মন্ত্রতন্ত্রগুলো মুখস্থ করে এবং পুরো দস্তুর সে এখন ভালো একজন প্রথিতযশা সাপুড়ে হয়ে গেছে। অর্থাৎ তার যে আগের বংশ ছিল সে সেখান থেকে নেমে এসে এখন সে পুরো দস্তুর সাপুড়ে। এখানে মন্ত্রতন্ত্র লেখা আছে, এগুলো তোমরা দেখে নিলে হবে। আচ্ছা, মাঝখানে এখন লেখকও কিন্তু এই তাদের সঙ্গে থাকতে থাকতে লেখকও এই তোমার
বিভিন্ন তন্ত্রমন্ত্র শিখে যায় এবং তন্ত্রমন্ত্র শিখে সেও একটা ভালো ওস্তাদ হয়ে যায়। কিন্তু সে যে ভালো ওস্তাদ এই জিনিস বিশ্বাস করতো না দুইজন। কয়জন? দুইজন। দুইজনের মধ্যে কে কে? একজন হচ্ছে সেই বিলাসী, এই যে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ী, তারা দুজন বিশ্বাস করতো না, অর্থাৎ তারা তোমাকে এইটা অন্যভাবে দেখতো আর কি। এখন এখানে আর একটা প্রশ্ন হচ্ছে, বস্তুত ২০ দাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনি অবলীলার সহিত করিতে শুরু করেছিলাম যে সেসব মনে পড়লে আমার আজও গা কাঁপে। অর্থাৎ লেখক ওই সময়ে তিনি সাপ নিয়ে এত বেশি নাড়াচাড়া করতেন যে ওই সাপের ২০ দাঁত ভাঙতে এবং সাপের মুখ থেকে বিষ বের করতে, এই জিনিসগুলোকে লেখক কোনো কিছুই মনে করতেন না। তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে, লেখক অবলীলার সাথে কোন কাজগুলো করতেন এবং ভয় ডর না করে কোন কাজগুলো করতেন? ২০ দাঁত ভাঙা এবং সাপের মুখ থেকে বিষ বের করা। আচ্ছা, এরপরে এই লাইনগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে, এখান থেকে আর বোঝানোর তেমন কিছু নেই, মিছামিছি ঠগাইতে। আচ্ছা, এরকম করতে করতে একদিন ওই মৃত্যুঞ্জয়ী তার মৃত্যুর সময় আসে। তার মৃত্যুটা হচ্ছে সাপের কামড়েই। সে একটা জায়গায় গিয়েছিল সাপ ধরতে এবং ওইখানে গিয়ে তাকে বিলাসী বলল এখানে সাপ আছে একাধিক, কিন্তু সে ওটা খেয়াল না করেই একটা সাপ ধরে সে লেখককে দিল, কথককে দিল, আর এর ফাঁকে আর একটা সাপ তাকে কামড় দিয়েছিল এবং ওই কামড় দেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছিল। পরক্ষণে ওই শোকে এবং ওই শোকের কারণে তোমার এই বিলাসীও আত্মহত্যা করেছিল। এখন শেষ দিকে গিয়ে মৌলিক যে কথাটা আমরা পুরো গল্প ধরে বলে আসলাম সেইটা লেখক এখানে দেওয়ার চেষ্টা করছেন। সে দেশের লোকের সাধ্য নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বুঝে। অর্থাৎ তোমার মৃত্যুঞ্জয়ের অন্য পাপ বলছি কোনটাকে আমরা? যে সে উঁচু শ্রেণীর মানুষ হয়ে নিচু শ্রেণীর মানুষের হাতে ভাত খেয়েছিল, এইটাকে। তো এখন লেখক এখানে দেশের বর্তমান পরিস্থিতি, বর্তমান পরিবেশ, এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করে তিনি এটা বলছেন যে যাদের নিছক শুধু কন্ট্রাক্ট, তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়ে ডকুমেন্ট পাকা করা হোক না কেন, অর্থাৎ তোমার এই যে আমাদের যে বিবাহর যে ব্যবসাগুলো থাকে, লোকজন ডেকে এবং খাতা পুস্তক করে একদম রেজিস্ট্রি করে, এই জিনিসগুলো এরকম যা কিছু থাকুক না কেন, এই দেশের লোকদের ওই সাধ্য নেই যে সেই মৃত্যুঞ্জয় কেন তার কাছ থেকে অন্ন খেয়েছিল, ভাত খেয়েছিল, এই জিনিসটা বোঝার সাধ্য নাই। মানে তিনি বলতে যাচ্ছেন যে যেই দেশের মানুষজনের মন মানসিকতা এত সংকীর্ণ এবং এত ছোট, ওই দেশের লোকজনের সাধ্য নাই যে সেই মৃত্যুঞ্জয় কেন একটা নিচু শ্রেণীর মানুষকে নিয়েছিল। কারণ হচ্ছে যে মৃত্যুঞ্জয় সে অসুস্থ, সে একটা বিপদগ্রস্ত। তার বিপদগ্রস্তের এই সময়ে তাকে যে হেল্প করবে, তার পাশে যে থাকবে, সেই হলো তার প্রকৃত বন্ধু কিংবা প্রকৃত মানুষ, তাকে সহযোগিতা করার জন্য। ওই জিনিসটা এখানে বলছে। শেষ দিকে সেই সাপুড়ের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণা মাত্র হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখে নাই। অর্থাৎ এখানে তোমার বিলাসীর যে ব্যাপারটা সেটা বলছে যে সে একজন যুবতী মেয়ে হয়ে যেখানে তার অন্য সুযোগ ছিল ওখানে না গিয়ে সে একটা অসুস্থ মানুষের দায়িত্ব গ্রহণ করার আগ্রহ পোষণ করলো এবং তিলে তিলে তাকে সে সুস্থ করার চেষ্টা করছিল। তখনকার গৌরবের কণামাত্র হয়তো আজ আমার, অর্থাৎ বর্তমান সময়ের কথা তিনি বলছেন যে ওই যে স্যাক্রিফাইসটা সে করেছিল, ওই স্যাক্রিফাইস আজকের এই সময়ে দেখা যাবে না। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদ অকিঞ্চিত নহে। মৃত্যুঞ্জয়ের নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, অর্থাৎ মৃত্যুঞ্জয় আমরা যদি শুরুর দিকে দেখি তার কিন্তু কেউ ছিল না, সে একা একা থাকে এবং ওইরকমভাবে জীবনযাপন করে। তো ওই জায়গা থেকে মৃত্যুঞ্জয় যখন কিছুই না, একটা সাধারণ মানুষ, সে সাধারণ মানুষ, কিন্তু বিলাসীর কাছে ওই সাধারণ মানুষটার মন জয় করার আনন্দটা ছিল একটা অন্যরকম, যাকে আপনি কোনোভাবেই তুচ্ছ করতে
পারেন না, এবং সে সম্পদটা অর্থাৎ তার মন জয় করাটাকে লেখক এখানে একটা সম্পদ মনে করছেন, এবং সেটাও অকিঞ্চিত অর্থাৎ সামান্য নয়। এই হলো মোটামুটি এই গল্পের একটা ওভারভিউ। সব কিছু মিলিয়ে যদি আমি এক বাক্যে বলি, তা হচ্ছে তৎকালীন সময়ের হিন্দুদের যে সংকীর্ণ মনা, হিন্দুদের যেই কুসংস্কার ছন্ন মনোভাব, এই জিনিসগুলোকে ভাঙার জন্য এবং জাত ভেদাভেদ এই জিনিসগুলোকে ভোলার জন্যই লেখকের এই অবতারণা। এটা হচ্ছে লেখকের মূল কথা। আশা করি এইখান থেকে তোমরা একটা বড় অংশ নিতে পারবে। আচ্ছা, আমাদের সময় পার হয়ে গেছে অনেক, আমাদের মনে হয় এখন শেষ করতে হবে। আমরা আজকের মতো এখানে শেষ করব। তোমাদের গুরুত্বপূর্ণ কারো প্রশ্ন থাকলে তোমরা সেটা করতে পারো। আমাদের অপরিচিতা গল্প আছে একটা, অপরিচিতা গল্পটাও বেশ তোমার ইম্পর্টেন্ট। এটা আমরা সামনের দিন আমরা এখান থেকে তোমাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সামনের দিন তোমরা তোমাদের সিলেবাসের বাকি যে কয়টা আছে সেই কয়টা প্রবন্ধ তোমরা পড়বে, এবং সেখান থেকেই আমি কিন্তু প্রশ্ন করব, এবং আগামী সোমবার তোমাদের পরীক্ষাটা হবে। অর্থাৎ জীবন ও বৃক্ষ, গন্তব্য কাবুল, মাসি পিসি, কপিল দাস, এরপরে রেইনকোট, নেকলেস, এই কয়টা গল্প তোমরা আগামী দিন পড়বে, এবং সেখান থেকে প্রশ্ন হবে, সেখান থেকেই আমরা পরীক্ষা নেব ইনশাল্লাহ। এখন তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে সে প্রশ্ন করতে পারো ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু পরবর্তী সময় প্রশ্ন করতে পারো। পরবর্তী সময় আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অফিসের, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হবে। আর আমাদের শিক্ষক প্যানেল যারা, তোমরা যে গ্রুপে যুক্ত আছো, আলিম পরীক্ষা 2026-এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওইখানে দেখবে শুরুর দিকের যে সমস্ত অ্যাডমিনরা আছেন তারা সবাই আমাদের শিক্ষক। তাদের সাথেও তোমরা সরাসরি চাইলে SMS এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ইনশাল্লাহ। আমার মনে হয় আমাদের আর কারো প্রশ্ন না থাকার কথা। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।